আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর যানজট নিরসনে কার্যকর সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ প্রধান উপদেষ্টার। বছরে ক্ষতি 40,000 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের $270 কোটি ঋণ দ্রুত পাওয়ার আশা সিপিডির। চীন ও ভারতের সাথে সম্পর্ক খারাপ না করার পরামর্শ কূটনীতিকদের। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার 2 কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুয়েটের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সাথে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ বিষয়ে অবিলম্বে সমাধান খুঁজে বের করার কথা বলেন ডক্টর ইউনূস। ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন যানজট বিরোধী পাইলট স্কিম গ্রহণের। শহরের গুরুত্বপূর্ণ 2-1টি সড়কের ছোট যাত্রী ছাউনিগুলোতে বাস থামানোর সময়কে 2 মিনিটের কম সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য সড়কেও তা বিবেচনা করা। বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ ও তাদের শিক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক করিডোরের জন্য তাদের দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং ব্যবস্থা ঠিক করার কথা বলেন প্রধান উপদেষ্টা। সভায় বুয়েটের অধ্যাপক ও পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন জানান, যানজটের কারণে শুধু রাজধানীতে বছরে আর্থিক ক্ষতি 40,000 কোটি টাকা। এ সময় ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার KH নাজমুল হাসান জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ কাজে যোগ দেয় রাজধানী ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করলে পরিস্থিতির আরও উন্নতি হবে। বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে প্রবল চাপে আছে। ঘুরে দাঁড়াতে বিদেশি ঋণের বিকল্প নেই বলে মনে করছে সিপিডি। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকায় প্রতিশ্রুত $270 কোটি দ্রুতই পাওয়া যাবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তবে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ায় চীন ও ভারতের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। আমার জ্বালানি এনার্জি কেনার জন্য আমার টাকা নাই, আমার ফার্টিলাইজার কেনার জন্য আমার টাকা নাই। অন্তর্বর্তী সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন দেশের 10টি ব্যাংক দেউলিয়া হবার পথে, যার বেশিরভাগ টাকাই পাচার হয়েছে। ফলে সরকার পরিচালনার 1 মাসেই বিদেশি সহায়তার দিকে হাত বাড়াতে হয়েছে ডক্টর ইউনূসকে। এগিয়ে এসেছে আমেরিকা। এডিবি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র দিচ্ছে $270 কোটি। আগের বিদেশি ঋণ 11 লাখ কোটি টাকার বেশি। ঋণের চাপ বাড়লেও অর্থনীতিকে চাঙ্গা করতে এর বিকল্প নেই বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে না, চাপের মধ্যে রয়েছে। সুতরাং প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে এবং যেই অর্থগুলো আসছে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, সেগুলো আমাদের জন্য এখন খুবই দরকার। পৃথিবীতে আরও বহু দেশ আছে আরও বেশি ঋণ নিচ্ছে, কিন্তু দেখা যায় যে তারা অনেকেই এই ঋণ ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারে না বলে কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে যায়। যারাই আমাদের অংশীদার, চীন আমার ইম্পোর্ট পয়েন্ট অফ ভিউ থেকে 1 নম্বর সোর্স, ভারত আমার 2 নম্বর সোর্স, আমরা আবার এক্সপোর্ট দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন আমার 1 নম্বর সোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র 2 নম্বর সোর্স, জাপান আমার একটা অংশীদার, দ্বিপাক্ষিক ডেভেলপমেন্ট পার্টনার। কাজে এই সবার সাথে আমার সম্পর্ক একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলতে হবে আমার প্রয়োজনের নিরিখে। বাংলাদেশে আমেরিকার প্রভাব বিস্তার নিয়ে চলছে সন্দেহ গুঞ্জন। দেশটি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ছে এমন আলোচনাও আছে। ভারতের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে ভালো চোখে দেখছে না। এর প্রভাব চীনের সাথেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় কৌশলী হবার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত 3টা নির্বাচনে 3 কোটি নতুন ভোটার তৈরি হয়েছিল। এই 3 কোটি নতুন ভোটাররাই কিন্তু আজকে 18 থেকে 30 বছরের তরুণরা, তারা কিন্তু ভোট দিতে পারেনি এবং পারেনি কেন সেটার পেছনে কিন্তু সরাসরি আওয়ামী লীগ সরকার, তার পেছনে সমর্থক কিন্তু ছিল ভারত। তো কাজেই ভারতের নীতির কারণেই তো তারা এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তরুণ প্রজন্ম ভারতকে ইতিবাচক
ভাবে দেখবার কোনো সুযোগ তারা রাখেনি। সেন্ট মার্টিনস দ্বীপ বা এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই জিও পলিটিক্সেও আমার গুরুত্বটা কিন্তু তারা উপলব্ধি করে বলেই আজকে তারা আমার সাথে কথা বলে। চীন এবং ভারতের মধ্যে যে একটা শীতল সম্পর্ক থাকে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাদের মধ্যে তো বাণিজ্য হচ্ছে। আপনার যেই দেশে যেই পণ্যটা, যে সেবাটা সবচেয়ে ভালো তৈরি হয় এবং আরেক দেশে যদি সেটা না থাকে, সেটার চাহিদা থাকে, তাহলে ওখানে পণ্য যেতে যাবেই। তারা বলছেন শুধু বিদেশ নির্ভরতা নয়, জোর দিতে হবে দেশীয় উৎপাদন বাড়াতেও। মানুষের এনার্জি দিয়ে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাকে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও দলের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় রাজধানীতে আগামীকালের সমাবেশ সফল করা, দলকে আরও সুসংগঠিত এবং অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ শুনছেন তারেক রহমান। এছাড়াও বৈঠকে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়ন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, দলাদলি বা কোনো কারণে যদি এই অর্জন নষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে সুযোগ পাবে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা হারিয়ে ফেললে তা আর অর্জন করা সম্ভব হবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রকিব মাসুদ, তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন সহ অন্যান্যরা। যে নির্মম নির্যাতন নিপীড়ন গুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমানের রহমানের যে অবস্থা হয়েছে, বিবি হারুনের যে অবস্থা হয়েছে, আজ না হোক 10 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। একই সাথে যাদের মরদেহ এখনো পাওয়া যায়নি তাদের নাম প্রকাশ সহ তদন্ত কমিটির মাধ্যমে শহীদদের তালিকা প্রকাশের কথা বলেছেন তিনি। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আহত ও নিহতদের পরিবারের স্বজনদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নতুন বাংলাদেশ কেমন হবে আলোচনার সবার আগে প্রাধান্য দিতে হবে আহত ও নিহতদের পরিবারকে। যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তাদের তো যথোপযুক্ত বিচার হতে হবেই। যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করার দায়িত্ব রাষ্ট্রকে তো নিতে হবেই। যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দিতে হবে। তার পাশাপাশি যাদের পরিচয় পাওয়া যায়নি এই বিষয়টি হাইলাইট করা দরকার খুব বেশি। গত 3 জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। দলের বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টির ওপর নির্যাতন চালালেও জনগণের পাশে থাকার চেষ্টা করেছে দলটি। জাতীয় পার্টি নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তারা ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এই আন্দোলনে রংপুরে পার্টির অনেক নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। জাপা চেয়ারম্যান বলেন, বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে তার দল। আমরা সবসময় নির্যাতিত হয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে অনেক কিছু করানো হয়েছে যেটা হয়তো আমরা করতে চাই না। তারপরে আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন হয়েছে 3টি অনিয়মের নির্বাচন, 2014, 2018 এবং 2024। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকেই। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি।
পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থেই সরকার শ্রমিক মালিক মিলে শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শরফুল আলমের রিপোর্ট। ছুটির দিনেও চালু পোশাক কারখানা, বেড়েছে কর্মীদের ব্যস্ততাও। সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস সহ 1800 কারখানার মধ্যে সোমবার 1400-র বেশি কারখানায় পুরোদমে চলছে সব ধরনের পণ্য উৎপাদন। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় 2 সপ্তাহের অচলাবস্থা থেকে ধীরে ধীরে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে কারখানায়। বিশ্লেষকরা জানান, একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাড়তি সুবিধা নিতে চাইছে। প্রথমে ছিল মিসক্রিন, তারপরে আসলো পলিটিক্যাল, তারপরে আসলো ঝুট, তারপরে আরো অনেক কিছু। ইন্ডিয়ার মতন দেশে বড় ব্যবসায়ী তারা প্রেস কনফারেন্স করছে যে বাংলাদেশের রেজিস্ট্রেশনে আমাদের প্রস্তুত নিতে হবে, বিকজ অনেক অর্ডার এখানে আসছে। পাকিস্তান তারা ডিক্লেয়ার করছে $5 বিলিয়ন অলরেডি ওখানে কিন্তু মুভ করছে। সাভার আশুলিয়ায় সহিংস পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশগুলো পোশাক শিল্পে নগদ সহ অবিশ্বাস্য সব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। এসব কারণে দেশে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাচ্ছে। শীত মৌসুমের নভেম্বর-ডিসেম্বরের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দেশের রপ্তানি আয় ধরে রাখতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও শ্রম উপদেষ্টা। কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনারির জন্য সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে সরকার নিজে। আর যদি একটা মহিলা কর্মীকে আপনি এমপ্লয়মেন্ট করেন তাহলে 6000 রুপি সরকার দিবে। এইটা 5 বছরের জন্য দিবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। কারো উস্কানিতে পা না দিয়ে অর্থনীতি ও দেশের স্বার্থে কারখানা সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম অসন্তোষকে জিইয়ে রেখে বহিরাগতরা যেন ফায়দা লুটতে না পারে সেদিকে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ মেনে চললে ইহকাল পরকালে মিলবে মুক্তির পথ। এদিকে ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জে 1 জন নিহত ও ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিপোর্ট করেছেন মাজারুল হক মুহাজির। অন্ধকার আরবে এক আলোর দিশারি হয়ে পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল আগমন ঘটে এক মহামানবের, যিনি ইসলামের মহানবী, যাকে সৃষ্টি না করলে সৃষ্টি হতো না এই ধরনী। চারিত্রিক গুণাবলী, ধৈর্য, দয়া, সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি একত্ববাদ আর ভালোবাসায় মানবজাতির প্রতিটি কাজে রোল মডেল হিসেবে কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো সৃষ্টি জগতের মধ্যে তার আগমনকে বুঝতে হলে বুঝতে হবে তার সম্মান, তার মর্যাদা। এই দিনটির গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য সহজভাবে যে বিষয়টি বুঝতে হবে তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, নবীর সম্মান কত। আর এই বিষয়টি নিয়েই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় জশ্নে জুলুস বা আনন্দ র্যালি। আজকে আমরা নামাজ পড়ব, তাহলে মিলাদ পড়ব। এই দিনে আল্লাহ রাসূল জাহুর হয়েছিলেন, এর জন্য সেটার আনন্দ উদযাপন করার জন্য
জাশন মানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা যতদিন বেঁচে থাকবো এটা আমরা আশেক রাসূলের মনোভাব যে আমরা সারা জীবন এটা পালন করে থাকবো ইনশাআল্লাহ। 1400 বছর পূর্বে আজ 12 রবিউল আউয়াল আমাদের মাঝে রহমত স্বরূপ একজন জারিয়াকে পাঠিয়েছেন। তিনি আমাদের শাফায়াতের কান্ডারি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা তার প্রেমিকরা। আশেকে রাসূলদের দুরূদ শরীফ ও নাতে রাসূলের সুরে সুরে মাতোয়ারা ছিল রাজধানী ঢাকা। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার আগমন উপলক্ষে এভাবেই মনের ভাব প্রকাশ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাই তো রাজধানী জুড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানান সব আয়োজন লক্ষ্য করা যায়। তবে বিজ্ঞ আলেমরা বলছেন শুধু 12 রবিউল আউয়াল নয়, প্রিয় নবীজিকে ভালোবেসে তার আদর্শকে অনুসরণ করা হোক সব সময়। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর মিলাদে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতির বিভিন্ন সচিব এবং বঙ্গভবনের সামরিক বেসামরিক কর্মকর্তারা মিলাদ ও দোয়ায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবনের পেশ ইমাম। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটি সৃষ্টি হয়েছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিদ্রূপ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে। এমনটাই বললেন স্লোগানের প্রবক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন ও মোহাম্মদ সৌরভ। তাদের অভিযোগ, এখন এই স্লোগানে কৃতিত্ব দাবি করছেন অনেকেই। এস এম আশরাফের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল আলম রঞ্জু। একটি স্লোগান যেন বারুদে আগুন লাগিয়ে দেয়। গত 14 জুলাই রাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ভেসে আসা শুরু করে লাইন দুটি মুহূর্তে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। মানুষের আবেগ আর বিবেকে ঝাঁকুনি দেয়। আমরা ভাবি যে আমরা একটা স্লোগান দেই, কারণ আমাদের বিকেল থেকে খারাপ লাগছিল এবং এটা এই প্রথম মনে হলো যে নিজের অস্তিত্বে একটা আঘাত। তো তখন হচ্ছে আমরা দুজন একসাথে শুরু করি স্লোগানটা। আমি কে তুমি কে বলা শুরু করি এবং আমার যে বন্ধু সৌরভ সে হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানটা বলে। তো ভিডিওটা আমি হচ্ছে পোস্ট করি। স্লোগানটা দিচ্ছিলাম তখন আমরা সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম যে কি হবে হবে, আমাদের ভবিষ্যৎ আমরা থাকলে থাকবো, না থাকলে নাই, ভবিষ্যৎ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ওই সময় ছিল না। কোটা বিরোধী আন্দোলনের 2 শিক্ষার্থী বলেন এই স্লোগান ছিল মানুষের ভয় দূর করার। এরপরে সাবেক প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়ে যায়। আমরা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ফেলি, এটা আমরা নিজেদেরকে রাজাকার বলছি না, আমরা এটা বলেছিলাম যে এটা একটা আইরনি হিসেবে যে আমরা আসলে কোনো রাজাকার নই, আমরা এই দেশের নাগরিক। তো তখন হচ্ছে ব্যাপারটা মানুষের মধ্যে যে ভয়টা ছিল 15 বছরে, আমার কাছে মনে হচ্ছে এই ভয়টা মানুষের মন থেকে চলে যায়। তাদের অভিযোগ, মূল স্লোগানকে পাশ কাটিয়ে অনেকেই বিকৃত করার চেষ্টা করছেন, তাতে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে যাবে। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং আমাকে অনেকেই বলেছেন যে আপনি শিওর হয়ে বলেন যে ছাত্রদল দিয়েছে। আমি পরে বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি যদি এখন ডিরেক্ট না জেনে বলে ফেলি যে ছাত্রদলই দিয়েছে তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে যদি এই এক্সাক্ট ঘটনা না ঘটে। সেজন্য আমি বলেছি যে এটা নিয়ে বিতর্ক আছে। যারা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, অবদান রেখেছেন, প্রত্যেককেই সমান মর্যাদা দেওয়া প্রয়োজন বলে মনে করেন লিমন এবং সৌরভ। আবু সাইদ মারা যাওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওরা যেভাবে নেমে আসবে এটা আসলে আমরা কল্পনাও করিনি। আমরা আসলে এটাকে বোনাস হিসেবে ভেবেছি। আমরা কখনো জানতামও না যে ওদের তো কোনো প্রয়োজন নেই মাঠে আসার। এরপরও ওরা যে নিজেদের আবেগ, ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে ওরা যে এখানে এসেছে, এটা আসলে ওদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। আপনি এই যেদিন গণভবনের দিকে রওনা হয়, ফজর নামাজের আগ থেকে ওই রাস্তায় মানে শত শত মানুষ, লাখ লাখ মানুষ, এবং পুলিশ কিন্তু ওই দিন সকালেও আপনার ওইখানে হামলা করেছিলেন, এবং অনেক শহীদ কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী আছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
সুন্দর দেশ গঠনে আলেম ওলামাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর উত্তরায় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। অধিকার আদায়ে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন ও দলবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এ সময় কওমি সনদের যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে সকল বৈষম্য দূর করার কথা বলেন বক্তারা। এই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, বুক এবং কাজ ঠিক, বলেও যা পরেও তা, 30 বছর আগেও যা আজও তা, প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কার কাছে দৌড়াদৌড়ি করে না, নীতি আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান, যেই দল পান, আপনাকে ঐক্য হন, আপনি এক জায়গায় ঢুকেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছয় দিন বন্ধ থাকার পর চালু হয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। নতুন তেল পাম্প স্থাপন করে রোববার দুপুর 2টা থেকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই ইউনিট থেকে দৈনিক 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন প্রায় 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন। তেল পাম্প নষ্ট হওয়ায় গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানায়নি পুলিশ। পার্টেক্স খেলার খবর। ভারত শক্তিশালী হলেও আসন্ন সিরিজে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন হর্ষা ভোগলে। নিজের ইউটিউব চ্যানেলে 63 বছর বয়সী এই ভারতীয় ধারাভাষ্যকার বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় তিনি খুশি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে টাইগাররা সবশেষ ভারত সফরে গিয়েছিল প্রায় 5 বছর আগে। 2019 সালে সেই সফরে মমিনুল হকের নেতৃত্বাধীন দল 2 টেস্টেই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে এবারের বাংলাদেশ দলকে আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ বলে মনে করেন হর্ষা। এমনকি এই দলটিকেই এখনো পর্যন্ত সেরা বলে মনে হচ্ছে হর্ষা ভোগলের। India start favorites. I'd go so far as to say India start overwhelming favorites, but I'd like to see a little bit of fight from Bangladesh. As I said, I haven't seen that in the past, and if they can provide that fight, it'll make for a good 2-test series. 0-কে 4-1 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে 3-0 গোলে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে নিউ ক্যাসল। আর সিরিয়াতে জয়ের ধারা ধরে রেখেছে নাপোলি। এসএম আশরাফের রিপোর্ট। 17 বছরেই বার্সেলোনার ভরসার নাম লামিন ইয়ামাল। বিশ্ব ফুটবলের মহাতারকাদের কাতারে নিজেকে নিয়ে যাবেন কিনা তা সময়ই বলে দেবে, কিন্তু ইয়ামাল এখন কাতালান শিবিরের অন্যতম অস্ত্র। তার জোড়াগুলি জিরোনার বিপক্ষে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় হান্স ফ্লিকের দল। এরপর 47 মিনিটে ডানি ওলমো আর 64 মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন পেদ্রি। ক্রিস্টিয়ান স্টুয়ানি জিরোনার পক্ষে ব্যবধান কমান। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আতোয়া গ্রিজম্যানরা জিতেছে 3-0 ব্যবধানে। প্রথম গোলটি কনর গালাহারের, যিনি গত মৌসুমে চেলসি থেকে স্পেনের ক্লাবে নাম লেখান। এরপর গ্রিজম্যান দ্বিতীয় আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এই জয় রিয়াল মাদ্রিদকে 3-এ নামিয়ে দেয় সিমিওনের দল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে নিউ ক্যাসল ইউনাইটেড। যদিও উলভারহ্যাম্পটনের বিপক্ষে 30 মিনিটেই পিছিয়ে পড়ে তারা, তবে 75 থেকে 80 মিনিটের মধ্যে 2 গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে এডি হাওয়ের দল। এতে টেবিলের 3-এ উঠে এসেছে নিউ ক্যাসল। ইতালিয়ান লিগে কাগলিয়ারিকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। তাতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাজধানীর যানজট নিরসনে কার্যকর সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ প্রধান উপদেষ্টা। বছরে ক্ষতি 40,000 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের $270 কোটি ঋণ দ্রুত পাওয়ার আশা সিপিডি। চীন ও ভারতের সাথে সম্পর্ক খারাপ না করার পরামর্শ কূটনীতিকদের। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।